আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইংলিশ ভার্সন ক্লাসেস। আমরা আজকে পড়ব ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি, আই এম মাহাদিন মান্নাফ। আই এম স্টাডিং অ্যাট আইইউটি ব্যাচ 22 অ্যান্ড এখন তোমাদের ক্লাস নিচ্ছি এখন টিল নাও। ওকে, সো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সো ফিজিক্স ফার্স্ট পেপার গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। ওকে, লেটস স্টার্ট। ওকে, আচ্ছা, সো ফার্স্টলি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্যালিলিওস লজ অফ ফলিং বডি। সো ফলিং বডি জিনিসটা যখন আমরা শুনি তখন আমাদের মাথায় কি আসে? আমাদের মাথায় আসে আচ্ছা ফলিং মানে কি, কিছু একটা পড়ছে, কিছু একটা ডিসেন্ড করতেছে। সো অবভিয়াসলি আরও 100 বছর আর সামথিং বছর আগে কি সায়েন্টিস্টদের মাথায় ওই জিনিসটা আসতো, আচ্ছা একটা জিনিস যে পড়তেছে, কেন পড়তেছে, কিভাবে পড়তেছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, পড়ার কারণটা কি। সো এইসব জিনিস হচ্ছে তারা অ্যানালাইজ করতো। সো তখনই গ্যালিলিও সাহেব এই জিনিসটা নিয়ে চিন্তা করলো, এই জিনিসটা নিয়ে বসলো যে আচ্ছা যেহেতু এই জিনিসগুলা পড়তেছে, নিচে পড়তেছে, আমি দেখতেছি রেগুলার বেসিসে, সো এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, অথবা কেন একটা ভারী জিনিস তাড়াতাড়ি পড়তেছে, একটা হালকা জিনিস কেন আসতে পড়তেছে, আমরাও আমাদের রিয়েল লাইফে অনেক সময় দেখি। সো এই জিনিসগুলা, এই থিওরিগুলা সে বের করার চেষ্টা করলো। তো আসো আমরা শুরু করি। ফার্স্ট ল আমরা দেখব। ফার্স্ট ল কি বলছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই যে ফলিং বডি, ফলিং বডি মানে আমরা কি শুনেছি যে কিছু একটা পড়ছে। ফলিং বডির ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা হচ্ছে অনলি ওয়ান ফোর্স এক্সিস্ট। সরি, আমার লেখা একটু খারাপ, সো সরি ফর দ্যাট। আমি আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। আচ্ছা, সো ফার্স্ট ল আমাদের কি বলেছে? ফার্স্ট ল বলেছে ইন ভ্যাকিউম all the freely falling bodies starting from rest traverse equal distance at equal interval of time. ঠিক আছে, or in vacuum all bodies starting from rest with fall with equal rapidity. র্যাপিডিটি জিনিসটা কি? র্যাপিডিটি মানে হচ্ছে, র্যাপিড মানে আমরা জানি যে একটা জিনিস কতটা ফাস্ট, সো র্যাপিডিটি দিয়ে ওই পেসটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছে। ওকে, সো প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইন ভ্যাকিউম। ভ্যাকিউমে মনে রাখতে হবে একটা জিনিস নাই, কি নাই বলতো? এয়ার রেজিস্ট্যান্স নাই, দ্যাট ইজ অবজেক্টের মধ্যে বাতাসের কোনো বাধা নাই। সো আমরা একটু পরে যেমন আমি একটা জিনিস দেখাবো, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো যে বাতাসের বাধা আসলে কিভাবে কাজ করে। আপাতত আমরা এতটুকুই জানি, এবং যে জিনিসটা বললাম যে অনলি ওয়ান ফোর্স এক্সিস্টস। ওকে, ফাইন। তাহলে আমরা আগাই। সেকেন্ড ল, সেকেন্ড ল আমাদেরকে কি বলছে? এখান থেকে আমরা হালকা একটু ডিরাইভেশন দেখবো। ডিরাইভেশন থেকে ভয় পাওয়ার কিছু নাই, বাই দ্য ওয়ে। ডিরাইভেশন বলতে তোমার এক্সামেও লিখতে হবে না, জাস্ট তোমার বোঝার জন্য, যেহেতু তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফর দ্য ফার্স্ট টাইম দেখতেছো, জাস্ট নিজের বোঝার জন্য এই জিনিসটা দেখে রাখো। ওকে, আচ্ছা, স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ভেলোসিটি অফ আ ফ্রিলি ফলিং বডি ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম টেকেন টু ফল। তার মানে কি বলতেছে? যেই ভেলোসিটিটা থাকবে সেটা কি হবে ভাইয়া বলো তো? টাইমের সাথে প্রপোর্শনাল হবে। আচ্ছা ভাইয়া কিভাবে? ওকে, আমরা একটা অবজেক্ট আঁকি। দেখো, ধরো একটা বল নিচে পড়তেছে, আমি ধরে নিচ্ছি এটা এইচ হাইট আছে। ওকে, অথবা হাইটটা আমরা এখন চাইলে ইগনোর করতে পারি, আমরা ধরে নিচ্ছি যে টি টাইম ধরে, টি সেকেন্ডসে বডিটা পড়তেছে, এবং অবভিয়াসলি যেহেতু বডিটা এই পজিশনে স্টিল, সো আমরা কি বলতে পারি এইখানে? হ্যাঁ, আমাদের আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কি হবে বলতো? জিরো হবে অবভিয়াসলি। সো টি টাইম ধরে সে পড়তেছে, এবং এখানে কি হবে? একটা ফাইনাল ভেলোসিটি হবে। সো আমরা কি একটা ফর্মুলা জানি? কি ফর্মুলা ভাইয়া? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। হ্যাঁ ভাইয়া জানি, আমরা ছোটবেলা পড়ছি 9-10-এ। যদি না পড়ি তাহলে তো এসএসসি পাস করতাম না, রাইট? আচ্ছা, সো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এবং আমরা মাত্র কি জানলাম যে ইউটা জিরো। কেন? কারণ যখন সে পড়া শুরু করেছে, ফলিং বডিটা যখন তার জার্নিটা শুরু করেছে, তখন তার ইউটা কি ছিল? জিরো ছিল। অ্যান্ড আমাদের জি, জি এর ভ্যালু কত বলতো? ইয়েস, জি এর ভ্যালু হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উইচ ইজ আ ফিক্সড ভ্যালু, উইচ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, এবং এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো এই চ্যাপ্টারে। আচ্ছা, এবং আমাদের সাথে আছে কি? টাইম। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ভি ইকুয়াল টু জিটি, অ্যান্ড আমি যেহেতু বললাম যে জি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বাই দ্য ল অফ প্রপোর্শনালিটি আমরা কি বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি।
হ্যাঁ ভাইয়া বলতে পারি অবভিয়াসলি। দেখো এই জিনিসটাই কিন্তু এই জায়গায় বোঝানোর চেষ্টা করেছে। সো আমরা একটা খুব ছোট এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম কি, যে আমাদের যত টাইম যাবে সেটার সাথে প্রপোর্শনালি কি বাড়বে, তার ভেলোসিটিটা বাড়বে। অবভিয়াসলি ভাইয়া, আমার 2 সেকেন্ডে যদি 5 মিটার যায়, 10 সেকেন্ডে 2 সেকেন্ডে যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, 10 সেকেন্ডে সেটা হয়তো 15 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ডে যাবে। কমন সেন্স, রাইট? আচ্ছা, সো এই জিনিসটাই আমাদের এখানে বলা হয়েছে। ডেফিনেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং মেডিকেলের জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বয়লিং বডির এই থিওরিটা কার ছিল? গ্যালিলিও সাহেবের ছিল। ওকে, আচ্ছা, ওকে। সো থার্ড লতে আমরা আসি। থার্ড লতে কি বলা হয়েছে? থার্ড লতে বলা হয়েছে, দেখো এখন তোমরাই খুব ভালো করতে পারবা, ঠিক আছে? আমি কিন্তু প্যাটার্নটা ধরিয়ে দিয়েছি, জাস্ট তুমি থিওরিটা পড়বা। ডেরিভেশনটা যদিও লাগবে না, এক্সামে আসবে না, খুবই ফালতু টপিক, বি নাম্বারে মাঝে মধ্যে আসতে পারে, সেই ক্ষেত্রে তুমি দিতে পারো লাইক ওকে আমি একটু স্যারকে দেখালাম, স্যার দেখেন আমি জানি। Okay, so starting from rest, the distance traversed by a freely falling body, distance traversed by a freely falling body is proportional to the square of the time of fall. Square of the time of fall. তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া বলা হয়েছে h proportional to t square. আসো আমরা আগের ফিগারটা আরেকবার আঁকি। যদিও বোরিং এসব ড্রয়িং, আমারও ড্রয়িং খুব একটা ভালো না, হাতের লেখাও মোটামুটি মোটামুটি না, বাজেই। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এইচ হাইট ট্রাভেল হচ্ছে। কত সময় ধরে ট্রাভেল হচ্ছে? লেটস সে টি টাইম ধরে ট্রাভেল হচ্ছে। ইউ আমরা আগের বার কি শুনেছি বা আমরা জেনেছি কি, যে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। কেন? ইউ গাইজ নো দ্যাট, কারণ এটা স্টিল আছে অ্যাট দিস মোমেন্ট, সে এখনো পড়া শুরু করেনি এবং নিচের দিকে একটা ভি আছে, রাইট? ওকে, সো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি, বা এই ফর্মুলাটাকে আমরা দেখেছি, দেখা তো উচিত। ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার দেখা উচিত, রাইট? আমরা দেখেছি। ওকে, সো ইউ যদি 0 হয়, এই জায়গাটা উই নো দ্যাট, অ্যান্ড এইচ যদি আমি এখান থেকে বের করতে যাই, এইচ ইকুয়াল টু আসে হাফ জি টি স্কোয়ার। ইয়াস, ভেরি গুড। সো হাফ জি টি স্কোয়ার আমাদের এইচ আসছে। এখন দেখো, হাফ একটা কনস্ট্যান্ট ভ্যালু, হাফের ভ্যালু কোনোদিনও চেঞ্জ হবে না। এরপর কি তোমার বলো তো, জিও একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? সো দুইটাই যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, আমি কি আলটিমেটলি আমাদের আগের যে রুলটা ছিল সেই অনুযায়ী বলতে পারি যে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার? অফকোর্স বলতে পারি। এই যে দেখো, এই জিনিসটাই কিন্তু গ্যালিলিও সাহেব বলেছে। সো আমরা খুব সহজেই দেখাতে পারছি। আমি আবারও বলতেছি, হয়তো এই জিনিসটা দরকার পড়বে না ডিরেক্টলি সিকিউতে, বি নাম্বারে যদি তোমাদের মন চায়, ইউ আর ফ্রি টু ইউজ দ্যাট। ওকে, সো আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করব। আগেই আমি একটু একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, যে এই ফিগারটা আনা হয়েছিল শুধুমাত্র জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য। এই জিনিসগুলো আপাতত দেখার দরকার নাই তোমাদের, জাস্ট দেখো যে 4টা পানির ফোঁটা আছে। ওকে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। এখানে যদিও 5টা দেখাচ্ছে, আমরা 4টা নিয়ে ক্যালকুলেশন করব। নাম্বারিংও 4টা দেওয়া, আমাদের এখানে ইনফরমেশনও 4টার জন্যই দরকার। সো জাস্ট ফিগারটা ভিজুয়ালাইজ করো, ভ্যালুসগুলোর দিকে কনসেন্ট্রেট করার দরকার নাই। দেখো কি বলা হয়েছে, ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম আ ট্যাপ ইন দ্য ফর্ম অফ ড্রপস, দ্য হাইট অফ দ্য ট্যাপস মাউথ ফ্রম দ্য ফ্লোর কত আছে বলো তো? আছে হচ্ছে 81 সেন্টিমিটার। ওয়েন দ্য ফার্স্ট ড্রপ টাচেস দ্য ফ্লোর, ফার্স্ট ড্রপ যখন ফ্লোরটাকে টাচ করে, the fourth drop begins to fall at the same moment. তার মানে কি বলা হয়েছে ভাইয়া বলো তো? বলা হয়েছে যে ফার্স্ট ড্রপটা যখন, ধরো এইটাকে আমরা ফ্লোর চিন্তা করি, হ্যাঁ, ফার্স্ট ড্রপটা যখন ফ্লোরে পড়ে, তখন ফোর্থ ড্রপটা, যদি এখানে 5টা, আমরা 4টাই চিন্তা করবো, ধরো একটাকে বাদ দিয়ে দাও, দ্যাটস ইট। ফোর্থ ড্রপটা কোথায়? ট্যাপের মুখে। ওকে ফাইন, ঠিক আছে। সো একটা জিনিস আমি বলে দিই, যেহেতু তোমরা ফিজিক্সের ম্যাথ আগেও করছো, বাট এটা বলা উচিত অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, যে তোমরা যখনই ফিজিক্সের ম্যাথ করবে, সবার আগে কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় পড়বে, পড়ার পরে কোয়েশ্চেন থেকে তোমরা ভ্যালিউসগুলো বের করার চেষ্টা করবে। কোন কোন ভ্যালিউস? সব প্যারামিটার্সগুলো, এইচ হতে পারে, ভি হতে পারে, টি হতে পারে, সব ইনফরমেশনগুলো তোমরা বের করার চেষ্টা করবে। বের করে তোমরা একটা সাইডে লিখতে পারো, দাগাইতে পারো, আপ টু ইউ গাইজ। এরপরে যখন ওই জিনিসগুলো তুমি লিখবে বা নোট ডাউন করবে, মার্কিং করবে, তখন দেখবে যে তোমার মাথার মধ্যে অটো ফর্মুলাগুলো আস্তে আস্তে ফর্ম হওয়া শুরু করতেছে। সো ইট বিকামস ভেরি ইজিয়ার ফর ইউ টু অ্যাপ্লাই। ওকে, সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। সো আসো আমরা ফর্মুলাগুলো নোট করি। আমাদের এইচ কত দেওয়া আছে?
বলো তো আমাদের সরি এইচ দেওয়া আছে 81 সেন্টিমিটার বা 0.81 মিটার, রাইট? ইয়েস। অ্যান্ড আমাদের এইখানে কি বলা হয়েছে বলো তো, আর জাস্ট বলা হয়েছে যে 4টা ড্রপ আছে, আর তেমন কোনো ইনফরমেশন আমাদের নাই। তাহলে আমরা এক কাজ করি তো, আসো প্রথম ড্রপটা যখন নিচে পড়তেছে ওইটার জন্য কতটুকু টাইম লাগতেছে সেটা আমরা একটু চিন্তা করি তো, বা সেটা একটু হিসাব করে ট্রাই করি তো। অনেক ইজি। আমরা কি জানি বলো তো, আমরা জানি যে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না বলো? এবং ইউ কি অবভিয়াসলি 0। ভাইয়া কেন 0? তুমি জানো কেন 0? কারণ হচ্ছে কি, একদম টপে, তখনও তার জার্নিটা শুরু হয়নি। ও যখন নিচে পড়ছে, ফার্স্ট জবটা তো একসময় এখানে ছিল, এরপর সে এখানে আসছে। সো ফার্স্টলি তো ওর ইউ কত ছিল? 0ই ছিল। এরপর একটা সার্টেন টাইম পরে তার একটা ভি হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু হাফ জি, যদি আমি করি 9.8/2 কত হয়? 4.9 টি স্কোয়ার। এবং ওকে, সো আমরা ম্যাথটা কন্টিনিউ করি। সো এখানে আমরা এখন কি পাচ্ছি? টি ইকুয়াল টু রুট ওভার এইচ কত ছিল আমাদের বলো তো? 0.81 ডিভাইডেড বাই 4.9। তাহলে কত আসতেছে আমাদের? আমাদের আসতেছে হচ্ছে 0.406, এরপরে আরও আসবে, আমি এতটুকুই লিখলাম, সেকেন্ড। তাহলে এতটুকু সময় আমার কি হচ্ছে বলো তো? ফার্স্ট যেই ড্রপলেটটা আছে সেটা নিচে পড়তেছে, ফার্স্ট ফোঁটাটা। আচ্ছা, আমি ধরে নেই যে আমার ফার্স্ট ফোঁটা থেকে সেকেন্ড ফোঁটার ট্রানজিশনে সময়টা হচ্ছে ডেলটি, সেকেন্ড থেকে থার্ড হচ্ছে সেম ডেলটি, থার্ড থেকে ফোরও হচ্ছে কি বলতো? ডেলটি। ঠিক আছে, তিনটাই হচ্ছে ডেলটি ডেলটি ডেলটি। তাহলে এখানে কি আমি বলতে পারি বলতো যে তিনটা ডেলটি, ডেলটি প্লাস ডেলটি প্লাস ডেলটি, সেটা সমানই কি আমার প্রথমটা নিচে পড়ার সময়, তাই না? সো প্রথমটা নিচে পড়ার সময় কত আমার? 0.406। সো এখান থেকে যদি আমি ডেলটির ভ্যালুটা বের করতে চাই, আমার ডেলটির ভ্যালুটা কত আসতেছে আমরা একটু দেখি। ডেলটির ভ্যালুটা আসতেছে 0.406 ডিভাইড বাই 3, সেই ক্ষেত্রে 0.136 সেকেন্ডসের মতো। তাহলে আমাদের ফার্স্ট ড্রপলেটটা, সেটার পজিশনটা আমরা পেয়েছি কোথায় বলতো? যেটা সময় লাগতেছে 0.406 সেকেন্ড। তো ফার্স্ট ড্রপলেটটা কি হবে? ফার্স্ট ড্রপলেটটা হবে, ইউ তো অলওয়েজই 0 হবে, রাইট? তাহলে এটা কত হবে বলতো? হাফ জি কি টি কত? 0.406 ফর দ্য ফার্স্ট ড্রপলেট, নিচে নামার জন্য 0.406 এর স্কোয়ার, রাইট? তোমরা ক্যালকুলেশনগুলো বাসায় করে নিও, আমি জাস্ট এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা আসবে সেটাই অ্যান্সার। কেমন? আচ্ছা, d2 d2 কত হবে? d2 হবে হাফ জি, দেখো 0.406 সেকেন্ড আমার টোটাল সময়টা, রাইট? ওই সময় থেকে যখন আমার ফার্স্ট ড্রপলেটটা একটা সার্টেন পরিমাণ নিচে নামে, এরপরই তো সেকেন্ড ড্রপলেটটা প্রডিউস হয়। এখন সেকেন্ড ড্রপলেটটা যখন প্রডিউস হয়, ফার্স্ট ড্রপলেটটা তখন কত সময়ের ল্যাগিংয়ে আছে বা কত সময় লিডিংয়ে আছে? ডেলটি সময়, যেটা আমরা বললাম যে এই দুইটার মাঝের গ্যাপ কত? ডেলটি। তাহলে এখানে আমার কি করতে হবে বলো তো? 0.406 এর থেকে আমার মাইনাস করতে হবে কত? ডেলটি, 0.136 এর স্কোয়ার। একটু উপর দিয়ে লিখতেছি কজ একটু হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরগুলো আমি সোজা করে লিখছি, নো ওয়ারিজ, তোমরা একটু কষ্ট করে নোট করো। তাহলে হাফ জি, পরেরটা আবার কি হবে? পরেরটা হবে 0.406 মাইনাস কত? দুইটা ডেলটি, ডেলটি আর ডেলটি, তাই না? T1 এর রেসপেক্টে বা ফার্স্ট ড্রপলেটের রেসপেক্টে। তাহলে 2 ইন্টু ডেলটির ভ্যালু কত? 2 ইন্টু 0.136। তাহলে এটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু আসতেছে আমার 0.272 এর স্কোয়ার, তাই কি না? এবং D4 আমার কত আসতেছে বলো তো? D4 কি? জাস্ট হচ্ছে শুরু করছে ড্রপ নেওয়া, তো D4 এর পজিশন কত? 0 মিটার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শেষ, আমাদের ম্যাথ ডান। ওকে, আচ্ছা চলো আমরা আগাই। এটা এই জাস্ট ক্যালকুলেশনগুলো তোমরা একটু করবে, আমি একটু তোমাদেরকে
পরে বোঝার জন্য এখানে একটা লাইনিং তৈরি করে দিই। ওকে, সো এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। ওকে, তাহলে আমরা আগাই আসো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে কেপলারস ল অফ মোশন অফ প্ল্যানেটস। সো ভাইয়া, গ্যালিলিও কি করলো আর কেপলার কি করলো? গ্যালিলিও বলল যে অবজেক্টগুলো কখন পড়ছে, কিভাবে পড়ছে, আমরা জানলাম মাত্র যে কিভাবে সব ক্যালকুলেশনসগুলো হচ্ছে। কেপলার সাহেব আমাদেরকে এখানে কি করলো বলো তো? কেপলার সাহেব বলতেছে যে এই যে প্ল্যানেটগুলা সানের সাথে যে মুভমেন্ট করে, এই মুভমেন্টগুলা কিভাবে করে, এই মুভমেন্টগুলা সিনক্রোনাইজেশনটা কি, এই জিনিসটা হচ্ছে কেপলার তার তার লজে আমাদেরকে এক্সপ্লেইন করে। সো ফার্স্ট লটা কি ভাইয়া? ফার্স্ট ল হচ্ছে ল অফ ইলিপস। কি বলা হয়েছে? অরবিট অফ ইচ প্ল্যানেট ইজ অ্যান ইলিপস হুইচ হ্যাজ সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। ঠিক আছে, ফোকাই মানে কি? ফোকাই হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম। ঠিক আছে, যে সরি ফোকাসের সিঙ্গুলার ফর্ম, কজ আমার সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা, যাই হোক, মোট কথা হচ্ছে ফোকাসই ফোকাই একই জিনিস। সো এই ধরো আমার ইলিপস, যদিও ইলিপস হয় নাই, কি হয়েছে আল্লাহ জানে। সো এটা ধরো একটা ফোকাস, এটা ধরো আরেকটা ফোকাস। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমার প্ল্যানেট। বলা হচ্ছে যে একটা প্ল্যানেট যখন মুভমেন্ট করতেছে তখন দুইটা ফোকাসের যে কোনো একটার মধ্যে সে সানকে রাখতেছে। সো এটা কি হবে? এটা হবে সান, এটা হবে কি বলতো? এটা হবে প্ল্যানেট। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো কিছু না, জাস্ট একটার মধ্যে। ভাইয়া এটার মধ্যে কি সান থাকতে পারে না? অবভিয়াসলি পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের ল অফ এরিয়া। তাহলে ল অফ এরিয়া কি বলে? ল অফ এরিয়া বলে each planet moves in such a way that the imaginary line joining it to the sun sweeps out equal areas in equal times. তার মানে এই যে ফোকাসটা আছে, এই ফোকাসটা আমরা এখানে আমরা কি ধরেছি? F1টাকে আমরা ধরেছি সান। আমাদের প্ল্যানেটটা এখানে ধরো, আমি তোমাদের আরেকটু ডিটেলসে বুঝাই যে এই ধরো আমার ইলিপসটা, একটা ফোকাস এইখানে, আর একটা ফোকাস এইখানে, আর আমার প্ল্যানেটটা হচ্ছে এইখানে। ওকে, সো এই গেল ফোকাস 1, যেটাকে আমরা আপাতত সান ধরিনি, F2। ওকে, সো ধরো আমার প্ল্যানেটটা একটা সার্টেন ডিস্টেন্স মুভ করছে। সে ধরো, আচ্ছা আরো ভালো করে হবে যদি আমরা ধরে নিই এটা হচ্ছে তার ইনিশিয়াল জায়গা, এটা হচ্ছে তার ফাইনাল জায়গা। ওকে, আবার ধরে নাও সেম প্ল্যানেট বা একটা ডিফারেন্ট প্ল্যানেট, সেটার ইনিশিয়াল পজিশন এটা এবং ফাইনাল পজিশন এটা। ওকে, ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন। আচ্ছা, সো আমাদের ল কি বলে? ল বলে যে এই ফোকাসটা ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া ক্যাপচার করবে। সো আমার এইখানের যেই এরিয়াটা আর এখানের যেই এরিয়াটা, এই দুটো কি হবে? সেম হবে। তার মানে ইকুয়াল টাইমস। দেখো ইকুয়াল টাইমস মানে কি? এটা যদি টি সমান 1 ঘন্টা হয়, এটাও টি সমান 1 ঘন্টা হতে হবে, সেটা যদি কন্ডিশন। এটাও যদি 1 ঘন্টায় মুভ করে, এটাও যদি 1 ঘন্টায় মুভ করে, তারা যেই পরিমাণ এরিয়াস ক্রিয়েট করবে যে কোনো একটা ফোকাসের সাথে, সেটা কি হবে? সেম হবে। আচ্ছা, এই তো, আর কোনো কিছু না। পরে কি বলা হয়েছে? পরে বলা হয়েছে ল অফ টাইম। ল অফ টাইমে কি বলা হয়েছে? দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ দ্য রেভলিউশন অফ এনি প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ ইটস মিন ডিস্টেন্স ফ্রম দ্য সান। কোনো কিছুই না, জাস্ট মনে রাখবা। আচ্ছা, এটা কি হইল? ছোট করে আঁকি। ঠিক আছে, সো আবারও F1 F2 প্ল্যানেট। বলা হয়েছে এই প্ল্যানেটটার যে টাইম পিরিয়ড হবে বা পিরিয়ড অফ রেভলিউশন হবে, তার পুরোপুরি ঘুরতে যেই সময়টুকু লাগবে, এই সময়ের স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি? ডিস্টেন্সের কিউব। অনেক জায়গায় তোমরা দেখবে বইয়ে আর কিউব দিয়ে লেখা, আরেও ডিস্টেন্সই বুঝায়। সো এটা কোনো টেনশনের কিছু না। মোট কথা হচ্ছে
আমার কি বলতো মিন ডিস্টেন্স ফ্রম দ্য সান বা ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট ফ্রম দ্য সান, এটাকে যদি তুমি সান ধরো এই ডিস্টেন্সের কথাই বলতেছে, ঠিক আছে? সো এখানে আসলে অত বেশি পেন খাওয়ার কিছু নাই, জাস্ট ডেফিনেশনের জন্য এক এক সময় এক টার্মস ইউজ করা হয়। আচ্ছা, এবার দেখো আমরা কিছু জিনিস দেখি। কেপলারস ল প্ল্যানেটটা বের হয়ে গেছে সামহাউ। কেপলারস ল অ্যাবাউট মোশন অফ প্ল্যানেটস। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ডেন্টাল অ্যাডমিশনে আসে, মেডিকেল অ্যাডমিশনে আসে, 19-20 খুব সম্ভবত ছিল, আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই। আচ্ছা, সো কি বলা হয়েছে? টাইম পিরিয়ড অফ আ প্ল্যানেট ডাজ নট ডিপেন্ডস অন ইটস ম্যাস। টাইম পিরিয়ড অফ এ প্ল্যানেট কি করে না? ম্যাসের উপরে ডিপেন্ড করে না। পরেরটা কি বলা হয়েছে? স্মলার দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড প্ল্যানেট, দ্য ক্লোজার দ্য প্ল্যানেট টু দ্য সান, লেস ইটস টাইম পিরিয়ড। কি রে, খালি বাঁকা হয়ে যাচ্ছে কেন আজকে? ওকে, সো বুঝাই যাচ্ছে কি বলতেছে, স্মলার দ্য অ্যাভারেজ ডিস্টেন্স, যত কম ডিস্টেন্স হবে তত কি প্ল্যানেটটা সানের কাছে হবে, স্বাভাবিক, তত কম কি হবে, তত কম টাইম পিরিয়ড হবে। কেন ভাই? টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, তো এ যদি কম হয় টি তো কম হবে, রাইট? কমন সেন্স। ওকে, আচ্ছা, এবার একটা প্র্যাকটিস প্রবলেম আমরা করি, তুমিও চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো আমাদের সাথে সাথেই করার। কি বলা হয়েছে? ইফ দ্য ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ডিক্রিজেস দেন দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার উইল, দেখো ঢাকা বোর্ড 22-এ আসছে, হ্যাঁ ঢাকা বোর্ড 22-এ আসছে, ডিস্টেন্স যদি সান অ্যান্ড আর্থের কমে যায় তাহলে নাম্বার অফ ডেজের কি হবে? ডিক্রিজ, ইনক্রিজ, রিমেইন দ্য সেম, বিকামস ইনফিনিট। কি হবে? আমরা জানি কি টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব বা আর কিউব বলে, যেটাই তুমি ধরো সমস্যা নাই। টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব যদি হয় তাহলে দেখো ডিস্টেন্সটা কি হচ্ছে ভাইয়া? ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তাহলে নাম্বার অফ ডেজ মানে কি? টাইম। সো এই টাইমটা কি হবে? দেখো ভাইয়া কি রিলেশন এটা বলো তো? এটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশন। প্রপোর্শনাল রিলেশনে কি হয়? রাইট হ্যান্ড সাইড যদি কমে লেফট হ্যান্ড সাইডও কমবে, অ্যান্ড ভাইস ভার্সা। বাড়লেও কি হবে? দুইটাই বাড়বে। সো এখানে টাইমটা যদি আমার ডিস্টেন্সটা যদি আমার কমে, টাইমটারও কি হতে হবে? কমতে হবে। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে বলো তো? ডিক্রিজেস। ভেরি গুড, এই যে দেখো ডিক্রিজ, সলিউশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। আসো, গ্র্যাভিটেশন কি জিনিস, গ্র্যাভিটি কি জিনিস, আমাদের মধ্যে একটা খুব কি বলবো যে ডিবেট বা অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাইয়া গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি, আমি একটু কনফিউজ হয়ে যাই। দেখো সিম্পল জিনিস, আজকে মনে রাখবা আর কখনো ভোলা লাগবে না। দেখো ওই যে নিউটন সাহেবের ছবিটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, গ্র্যাভিটেশন হচ্ছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অবজেক্টস। গ্র্যাভিটেশন, টু অবজেক্টস, দুইটা অবজেক্টের মধ্যে যেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করবে সেটাই কি আমার গ্র্যাভিটেশন। আর গ্র্যাভিটি কি? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট অফ দ্য পার্টিকেল ইজ কল্ড গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে আর্থের সাথে আমার সম্পর্ক, আর্থের সাথে তোমার সম্পর্ক। আর গ্র্যাভিটেশন কি? দুইটা বডির মধ্যকার যে ফোর্স অফ অ্যাট্রাকশন। ইট ক্যান বি লাইক এনিথিং, এনি কাইন্ড অফ পার্টিকেলস, বাট নট আর্থ। ওকে, সো এই দুইটা জিনিস একটু ডিস্টিংক্টলি আমরা বোঝার চেষ্টা করব। ডেফিনেশনে আমরা যখন লিখতে যাই তখন মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, আমরা গ্র্যাভিটেশন অনেক সময় আর্থকে টেনে দিই, সো এটা করা যাবে না, হ্যাঁ, এটা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। ওকে, ইউ গাইজ আর স্মার্ট, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আসো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আমরা পড়ি। কি বলা হয়েছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে? এনি টু পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার উইথ এ ফোর্স which is directly proportional to the product of their masses. Product of their what? Product of their masses, and inversely proportional to the square of the distance between them. Inversely proportional to the square of the distance between them. This force acts along the line joining two points of the particle. দেখো একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ডি হচ্ছে এই এটার সেন্টার থেকে এই অবজেক্টটার সেন্টার, এই দুইটার মধ্যকার ডিস্টেন্স কেমন? m1 আর m2 দুইটা অবজেক্ট আছে। তাহলে তখন আমাদের ফোর্সের ফর্মুলা কি হবে? দেখো এটা কিন্তু আমরা 9-10-এও দেখছিলাম, রাইট? ফোর্সের ফর্মুলা হয় হচ্ছে g m1 m2 বাই d স্কোয়ার।
এখন ভাইয়া এই জিনিসটা তো এখানে বলে নেই। এখানে কি বলা হয়েছে, এখানে এটার কাইন্ড অফ আ ডেরাইভেশন বলতে পারো, বা এটাকে আনার যে প্রি প্রসেসিং সেটা করা হয়েছে, বা সেই জিনিসটা সেই থিওরিটা আমাদেরকে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হলো ভাইয়া, এখানে বলা হয়েছে যে আমার যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটা কি হবে বলতো, সেই ফোর্সটা হবে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, তাই না? ফোর্স প্রপোর্শনাল টু, আমি কি লিখতে পারি, m1 m2, হ্যাঁ ভাইয়া লিখতে পারি। আর কি বলা হয়েছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ফোর্স প্রপোর্শনাল টু 1 বাই ডিস্টেন্স যদি আমরা d ধরি d স্কোয়ার। সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি f প্রপোর্শনাল, যদি দুটাকে আমি কম্বাইন করি, m1 m2 বাই d স্কোয়ার। ভাইয়া বলতে পারি। সো এই যে প্রপোর্শনালিটি রিলেশন, হ্যাঁ, সো এই প্রপোর্শনাল রিলেশনকে যদি আমি উঠাই, আমার কি একটা কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করতে হবে, সেই কনস্ট্যান্টটাই আমাদের এখানে হচ্ছে জি। জি কে আমরা কি বলি, জি কে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি কে আমরা কি বলি, জি কে আমরা বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে ফাইন, তাহলে জি হচ্ছে এই যে দেখো কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট অনেক কিছুই বলা হয়, খালি উল্টা উল্টা হয়ে যায়। ধরো ইউনিভার্সাল, কলমই ভালো হাতের চেয়ে। আচ্ছা, সো এরপরে আমরা আগাই তাহলে, না? তাহলে ফর্মুলাটা কি আমাদের বলো তো, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কি বলা হয়েছে, ডিটারমিনেশন অফ জি রিলেশন বিটুইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার মানে এখানে তোমাকে বড় জি অ্যান্ড ছোট জি এর মধ্যে সম্পর্কটা বলা হয়েছে, বা তাদের মধ্যে আসলে জিনিসগুলো কি হয় দেখো। The rate at which velocity of a freely falling body increase due to gravitational attraction at a point is called acceleration due to gravity at that place. Self-explanatory, right? বুঝতেই পারতেছি যে ভেলোসিটিটা ইনক্রিজ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য, এবং সেই ভেলোসিটির ইনক্রিজ, অ্যাক্সেলারেশন মানে কি, ইনক্রিজ অফ ভেলোসিটি, ভেলোসিটির বাড়াটা, রাইট, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই না? সো ওই জিনিসটাই বলা হয়েছে, সেটা জি অ্যান্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইমেনশন আমরা জানি, একটু দেখে নিব লেকচার নোটস যখন আমরা গো থ্রু করবো তখন। সো আর হচ্ছে আরেকটা জিনিস যেটা, যে জি এর যেই ভ্যালু সেটা কত বলতো, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11। এরপর তোমার ইউনিট কি হবে দেখো, ইউনিটটাও তোমাদেরকে দেখাই দিই, জি এম এম বাই হোয়াট, ডি স্কোয়ার, রাইট, বা m1 m2 দাও তোমরা, একটা দিলেই হচ্ছে, প্যারা নেই। সো এখানে কি হচ্ছে, ডিটা এই পাশে যাচ্ছে, এরপর হচ্ছে কি তোমার এম গুলো ওই পাশে আসতেছে। সো কেজি স্কোয়ার, m1 কি, m কি কেজি, তো কেজি ইন্টু কেজি কি কেজি স্কোয়ার, কেজি স্কোয়ারটা কি হচ্ছে ভাগ হচ্ছে, ডিস্টেন্সটা কি হচ্ছে গুণ হচ্ছে, তার মানে নিউটন মিটার স্কোয়ার বাই ইয়েস কেজি স্কোয়ার। তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে নিউটন মিটার স্কোয়ার বাই কি কেজি স্কোয়ার। ওকে, আচ্ছা, এই তো, এখানে আর কোনো কিছু নেই। ওকে, নেচার অফ গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু বডিজ, অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু বডিজ। আমরা ফিগারটা দেখেছিলাম, রাইট, এখানে একটা ফিগার ছিল যে একটা লাইনের মধ্যে কাজ করতেছে। গ্র্যাভিটেশন ফোর্স ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম, মিডিয়ামের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই ওর। আমরা দেখছি যে এখানে কি কি আছে, জি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এম তো আর মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, তুমি যেই মিডিয়ামেই দাও ম্যাস ম্যাসই থাকবে, ডিস্টেন্স ডিস্টেন্সই থাকবে। সো কোনো ফ্যাক্টরস এখানে কাজ করতেছে না। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, আমরা দেখছি, রাইট, ফর্মুলা বের করার সময়, ভেরি ইজি, কমন সেন্স। ওকে, অ্যানাদার প্র্যাকটিস প্রবলেম, কি বলা হয়েছে, অ্যান অ্যাপেল ফলস ফ্রম আ ট্রি টু দ্য আর্থ সারফেস, দ্য ম্যাস অফ দ্য অ্যাপেল ইজ 300 grams. When the apple is at a height of 10 meter above the earth's surface, determine the gravitational force between apple and the earth and কি আমাদের বলতো acceleration produced due to this force। আমাদেরকে কি কি দেওয়া আছে, mass of earth দেওয়া আছে আর radius of earth দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করতে পারি, এনি গেসেস?
প্রথমে আমাদের কি বলা লাগবে, গ্র্যাভিটেশন ফোর্স বলা লাগবে, রাইট? সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু জি এম। আচ্ছা, কোন দুইটা এম বলো তো? একটা হচ্ছে আর্থ সারফেস, সো আর্থের একটা ম্যাস এখানেও আমাকে দিয়ে দেওয়া আছে, আরেকটা কি, অ্যাপেলের ম্যাস। তাহলে আমরা কি লিখতে পারি, জি এম ই এম এ ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, তাই না? প্রথমটার জন্য আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। আচ্ছা, তাহলে এখানে আমার কি আসবে, আমার আসবে এফ ইকুয়াল টু কি হবে 6.673 into 10 to the power minus 11 into ME কত, ME হচ্ছে 6 into 10 to the power 24, তাই না? 6 into 10 to the power 24 into আর কি আছে 300 গ্রাম। 300 গ্রাম তাহলে কি হবে আমার, যদি আমি কেজিতে নেই, যেহেতু আমার ইউনিটটা কেজিতে, আমরা কেজিতেই নিব, ডিভাইড বাই কত ছিল 10 মিটার, রাইট? 10 স্কোয়ার কত আসে আমরা একটু বের করি। আচ্ছা, আসে হচ্ছে 6.673 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24 into 0.3 divided by 10 স্কোয়ার। ভ্যালুগুলো আই গেস ঠিকই আছে সব, জি এম, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসে কত, অ্যান্সার আসে 1.2 into 10 to the power 12 নিউটন। এটা হচ্ছে আমার এ এর অ্যান্সার। ওকে, সো বি এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার কি ভাইয়া, ভেরি ইজি, অ্যাক্সেলারেশন বের করতে বলছে ডিউ টু দিস ফোর্স। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, এফ বাই এম, তাই না? ঠিক আছে, এফ বাই এম। তো আমার এখানে কি হবে 1.2 into 10 to the power 12 divided by what, divided by mass। আচ্ছা ভাইয়া, mass of earth হবে নাকি mass of apple হবে? অ্যাক্সেলারেশন কি হচ্ছে, আর্থ পড়ে যাচ্ছে নাকি অ্যাপেলটা পড়তেছে? অ্যাপেলটা পড়ছে, রাইট? সো আমার অ্যাপেলের জন্য আমি বের করবো, তাহলে কি হবে তোমার অ্যাপেলের যে ইয়েটা কত হয়, ডিভাইডেড বাই 0.34 into 10 to the power 12, রাইট? এরকমই কিছু একটা আসবে। সো আই গেস ঠিকই আছে, যদি আমার ভ্যালুসগুলা ঠিকঠাকই থাকে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। ওকে, সো এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করব। প্র্যাকটিস প্রবলেমটা দেখি আমরা কি বলা হয়েছে। অ্যান অ্যাপেল ফলস ফ্রম এ ট্রি টু দ্য আর্থ সারফেস। দ্য ম্যাস অফ দ্য অ্যাপেল ইজ কত, 300 গ্রামস। ওয়েন দ্য অ্যাপেল ইজ অ্যাট আ হাইট অফ 10 মিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস। আমাকে ডিটারমাইন করতে বলছে ভ্যালুসগুলা। তাহলে আমরা কি জানি, আমরা জানি এফ ইকুয়াল জি এম এম বাই ডি স্কোয়ার। এই ভ্যালুটা আমরা মাত্র শিখলাম, রাইট? সো আমাদেরকে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সটা বের করতে বলছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা এফ ইকুয়াল টু কি দিব, ফার্স্টে জি দিব। জি এর ভ্যালু কত দেখিয়েছিলাম তোমাদেরকে, 6.673 into 10 to the power minus 11 into m1 কত, ম্যাস অফ আর্থ আমরা ধরি m1, 6 into 10 to the power 24। আর কি বলতো, আর হচ্ছে আমাদের ম্যাস অফ অ্যাপেল, ওটাকে আমরা কি ধরতে পারি 0.3। এবার আসো আমাদের ডিস্টেন্সটা কত হবে, দেখো কি বলছে, বলা হয়েছে যে অ্যাপেল ইজ এট হাইট অফ 10 মিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসের উপরে। তাহলে আমাদের ভ্যালুটা এখানে কি হবে, ভ্যালুটা হবে 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3, যেটা কিনা কি আমাদের রেডিয়াস অফ আর্থ, তার সাথে কি হবে বলতো, প্লাস হবে। কেন প্লাস হবে, কারণ ওই যেই হাইটটা আছে এইটা বা এই রেডিয়াসটা পার করেও 10 মিটার উপরে আছে। তো এখানে কত হবে, প্লাস 10 স্কোয়ার। তাহলে আসো দেখি আমরা কত আসে। এখানে আসে হচ্ছে তোমার তোমরাও করো আমার সাথে, দেখো ভ্যালুসগুলো কি আসে।
2.94 নিউটন আছে, রাইট? 2.94 নিউটন, যেটা হচ্ছে আমার ফার্স্টের অ্যান্সার। সেকেন্ডটার কি হবে ভাইয়া? কিছুই না, a ইকুয়াল টু এফ বাই এম। এম কোনটা হবে বলো তো? আর্থ হবে নাকি অ্যাপেল হবে? যেহেতু অ্যাপেল পড়তেছে, অ্যাপেলের অ্যাক্সেলারেশনই তো আমরা বের করতেছি, রাইট? সো অ্যাপেলের অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হবে? এফ বসায় দিবা, 2.94 ডিভাইডেড বাই কি বলো তো? 2.94 ডিভাইডেড বাই, সরি, 0.3। যা অ্যান্সার আসে তাই। অ্যান্সার কত আসে? অ্যান্সার 9.8 আসে, কাটায় কাটায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো শেষ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ম্যাথস। এখন আমরা কি করব? আমরা পরেরটাতে যাই, রাইট? শেষ। 2.94, 9.8, ডান। আচ্ছা, ওকে। আমরা এখন দেখব ডিটারমিনেশন অফ ম্যাস অফ এ সান। ম্যাস অফ এ সান আমরা কিভাবে বের করতে পারি, রাইট? ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করব? আসলে দেখি আমরা ডিটারমিনেশন অফ এ ম্যাস অফ এ সান। ম্যাস অফ এ সান বের করার জন্য আমাদের একটা স্মল ডেরাইভেশন, খুব বড় ডেরাইভেশন না। সো এই ডেরাইভেশনে আমরা লিখব, আমরা ধরে নিব ফার্স্টে যে আমাদের যেই কি হয় বলতো, একটা বডি যখন মুভ করে তাদের কি সেন্ট্রিফিউগাল ফোর্স হয়, আমরা পড়ছি, রাইট? সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপেটাল। আমরা ধরে নেই তাদের যেই এফসি সেটা হবে, বা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান। সেন্ট্রিফিউগাল ফোর্স কি হবে বলতো? গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান হবে। সো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর সমান হবে জি এম ওয়ান এম টু বা এম এমই ধরো বাই আর স্কোয়ার, বা এম ওয়ান এম টুও ধরতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো, এই এমটা, একটা এম, এটার মধ্যে আমরা ধরে নেই যে এই এমটা হচ্ছে আমাদের ম্যাস অফ এ সান। কেন? কারণ অবভিয়াসলি আমরা সানের সাথে আরেকটা অবজেক্ট আমরা রাখতেছি। ধরো সান আছে আর একটা প্ল্যানেট আছে, এটা আমার সান, এটা আমার প্ল্যানেট, এই দুইটার মধ্যে আমি বের করতে চাই। সানকে সেন্টার করে সে ঘুরতেছে, সো এই প্ল্যানেটেরই আমরা কি সেন্ট্রিফিউগাল ফোর্সটা বের করতেছি, যেটা আমি এখানে বললাম। সো আমরা কি করতে পারি? এম এম কেটে দিতে পারি, তাই না? ওকে, আর ওমেগা ইকুয়াল টু একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 2 পাই বাই টাইম পিরিয়ড স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু কি হয় বলতো? জিএম বাই আর স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা যখন পুরো ক্যালকুলেশন করব, করার পর আমাদের ইয়েটা অনেকটা এরকম হবে, 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিটি স্কোয়ার। যদি এইটা একটা সার্টেন আর্থ সারফেস থেকে একটা এইচ হাইটের উপরে হয়, ধরো আর্থ সারফেস থেকে একটা এইচ হাইট উপরে ঘুরতেছে, তখন এই আর এর জায়গায় আমরা কি কনসিডার করবো? আর প্লাস এইচ কনসিডার করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কোনো কিছু দরকার নেই। সো এই তো আমাদের ফর্মুলা রেডি। এই ফর্মুলাটা মনে রাখবা, এবং এখানে একটা আমি অ্যালার্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এই যেই এমটা, এইটা সবসময় হচ্ছে যাকে কেন্দ্র করে বা যাকে সেন্ট্রিক হয়ে, যার যে হচ্ছে সেন্টারে আছে, যার রেসপেক্টে কোনো একটা কিছু রোটেট করতেছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা। এই তো, এখানে তেমন ডিসকাশনের কিছু নেই। এরপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ম্যাস। দেখো এখানে একটা ছবি আছে, ছবি দেখলেই বুঝবে। এখানে একটা কোট আমি দিয়ে দিয়েছি, হাউ হার্ড ইট ইজ টু চেঞ্জ মোশন, অ্যান্ড ওইটা কি বলতো? হাউ স্ট্রংলি ইট ফিলস গ্র্যাভিটি। একটা বডি কতটা স্ট্রংলি গ্র্যাভিটি ফিল করতেছে, ম্যাস বেশি হলে করবে, ওরকম আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল ম্যাস কি? ইজ সাচ আ ম্যাস অন উইচ দ্য গ্র্যাভিটেশনাল পুল ডিপেন্ডস ইন দ্য গ্র্যাভিটেশন field. It tells us how strongly an object responds to gravity, how much gravitational force it experiences in a field. বুঝতে পারলাম? ওকে, গ্র্যাভিটেশন ম্যাস। আচ্ছা, একটা প্র্যাকটিস প্রবলেম কি বলা হয়েছে? An astronaut traveled to unknown planet for scientific research. After arriving there, he collected the soil samples and returned to Earth. In the laboratory, he determined the density of the collected soil. What was the average density of the planet? আচ্ছা, আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে যে রো ইকুয়াল টু হোয়াট? এম বাই কি বলতো? এম বাই ভি, তাই না? ওকে, সো রো ইকুয়াল টু যদি এম বাই ভি হয়, আচ্ছা এটা একটু অন্য কালার দিয়ে লিখি। রো ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি।
ওকে, সো আমাদের এইখানে কি কি জিনিস আছে দেখো, আমাদের এখানে বলা হয়েছে অ্যাভারেজ ডেন্সিটি অফ দ্য আননোন প্ল্যানেট আমাদের বের করতে হবে, দ্যাট ইজ রো আমাদেরকে বের করতে হবে। আর কি বলা হয়েছে, রেডিয়াস অফ দ্য আননোন প্ল্যানেট ইজ টোয়াইস দ্য আর্থস রেডিয়াস, ম্যাস অফ দ্য আননোন প্ল্যানেট ইজ 3 টাইমস দ্য আর্থস ম্যাস। ওকে, তাহলে আমরা একটা রেশিও চিন্তা করি, রেশিও কিসের, রো অফ দ্য আননোন প্ল্যানেট ডিভাইডেড বাই রো অফ আর্থ। আমরা কি করব, আমরা খালি আননোন প্ল্যানেটের রোটা বের করব, আর্থের রো আমাদেরকে দিয়ে দেওয়া আছে, ফাইন। সো এটাকে ধরো আমরা যদি আরেকটু ভাঙি কি হবে, m বাই 4/3 পাই আর কিউব, তাই না? সো দেখো আমার রোটা কি, প্রপোর্শনাল টু দ্য ম্যাস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস, তাই না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এই জিনিসটা ইউজ করি। তাহলে এখানে আমি কি লিখতে পারবো যে ধরো m of unknown planet divided by 4/3 pi r of unknown এর কিউব divided by m of earth divided by 4/3 pi r of earth এর কিউব লিখতেই পারি, রাইট? ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4/3 pi 4/3 pi কাটা। তাহলে আমরা যদি এটাকে ঘুরায় দিই কি হচ্ছে, mu by me into what, re by ru এর কি হচ্ছে বলো তো, কিউব হচ্ছে, তাই কি না? তাই হচ্ছে। ওকে ফাইন, এখন আমরা কি করতে পারবো, এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। আচ্ছা, কি কি ভ্যালু বলা হয়েছে আমাকে, আমাকে বলা হয়েছে ম্যাস অফ দ্য আননোন প্ল্যানেট ইজ 3 টাইমস অফ আর্থস ম্যাস। তাহলে mu সমান কি 3me, তাহলে 3me আর me কি কাটা চলে যাবে, এখানে থাকবে কি শুধু 3। আর এখানে কি বলা হয়েছে, রেডিয়াস অফ দ্য আননোন প্ল্যানেট ইজ টোয়াইস দ্য আর্থস রেডিয়াস। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 1/2 এর কি কিউব, 1/2 এর কিউব হবে, তাই না? তাহলে এটাই আমার আসার কথা, 3/8 গেল 1/2 এর কিউব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কত আসে, আমি একটু অ্যান্সারটা দেখিনি। এখানে আসে হচ্ছে আমার, এটা তো 3/8 আসবে, এটা না। এখন এই রোটা আমাকে কি করতে হবে, ওই পাশে পাঠিয়ে দিতে হবে। সো আমার রো অফ আননোন ইকুয়াল টু কি হয়, 3/8 অফ রো অফ আর্থ, দ্যাট ইজ 3/8 ইন্টু হোয়াট দেওয়া আছে কোয়েশ্চেনে, 5.5 ইন্টু 10⁻³ এরপর তোমার যা আসে অ্যান্সার বসাই দিবা কিসে, কেজি পার মিটার কিউব। আমি এখান দিয়ে বলে দিই, খুব সম্ভবত 2063 এর আশেপাশে আসে, তোমরা একটু চেক করে নিবা, একটু এদিক সেদিক হতে পারে, বাট দিস ইজ দ্য প্রসেস। ওকে, আচ্ছা ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, কি বলা হয়েছে, if the mass and radius of a planet are respectively half of Earth's mass and radius, then the value of g on the planet compared to Earth's g is, বলো তো কি হবে, কি বলা হয়েছে, mass and radius of planet হবে কি, তাহলে mass of planet কি half of mass of Earth, আর কি radius of planet equal to half of radius of Earth, ঠিক না? তাহলে এখানে কি হবে বলতে পারবেন কেউ, কি হবে কি হবে কি হবে, আচ্ছা g of planet equal to কি হবে, g m of planet divided by r of planet এর স্কয়ার। আমরা 19 এ ইকুয়েশনটা পড়ছিলাম, g equal gm by r স্কয়ার, এই যে g equal to gm by r স্কয়ার 19 আমাদের ছিল, জাস্ট হয়তো নোটেশন ছিল, হালকা পাতলা ম্যাথও ছিল। তাহলে আসে এটা কি হবে, g mass of planet কি half of mass of e, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো, 1/2 mass of e divided by আরও কি half of re, তাহলে এটাকে কি লেখা যায়, rp কে 1/4 কি লেখা যায়, r of earth এর স্কয়ার, তাই না? সো ওইটা 4টা আমার উপরে চলে যাবে, সো জি এমই বাই আর স্কয়ার, এটাই কি জিনিসটা এরকম হয়ে যাবে না তোমার, 2 জি এম ই বাই আর ই স্কয়ার, সেটাকে কি আমরা লিখতে পারবো 2 জি অফ আর্থ। তাহলে কি হবে বলো তো, আমার গ্রেটার তো হবে, কতটুকু হবে, ডাবল হবে। কারেক্ট অ্যান্সার ইজ ডাবল।
ভেরি নাইস। ওকে, তাহলে এখানে দেখো আমরা দেখতেছি চেঞ্জ অফ জি ডিউ টু শেপ অফ আর্থ। আর্থের শেপের জন্য জি কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে বিভিন্ন পোলস দেওয়া আছে এবং এই ডিফারেন্ট ডিফারেন্ট পোলস হেমিস্ফিয়ার্স এগুলোর মধ্যে কি হবে, আমার জি এর ভ্যালুগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটাই জাস্ট তোমাদের ফিগারটা দেখানো, চেঞ্জ অফ জি এট আ সার্টেন হাইট ফ্রম দ্য আর্থ সারফেস। আসো এটা আমরা দেখি, এখানে একটা আর্থের ছবি আছে, আমরা ধরে নেই এই হাইটটা হচ্ছে এইচ, আর্থ সারফেস থেকে এইচ হাইট দূরে একটা বডি আছে। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের জি এর ফর্মুলাটা কি হয় বলতো, জি ইকুয়াল টু হয় হচ্ছে জিএম বাই হোয়াট, জিএম বাই আর স্কোয়ার, তাই না? সো যদি একটা সার্টেন হাইটে হয়, জি এট এ সার্টেন হাইট, লেটস সে এইখানে এই পয়েন্টটা এ ধরো, আমি এখানে বলে দিই যে জি অফ এ, কেমন? তো জি অফ এ হলে কি হবে বলতো, জি অফ এ সমান হবে ভাইয়া জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, তাই কি না? অবশ্যই তাই। তাহলে এখন যদি আমি জি এ বাই জি লিখতে যাই, কি হবে, জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর স্কোয়ার, জিএম কাটা কি হয়ে যাবে বলো তো, ইয়েস আর বাই আর প্লাস এইচ এর কি হবে, স্কোয়ার হবে। এটাই আমরা একটা ফর্মুলা দেখে নিলাম। সো এটা আমাদের আর কি একটা ফর্মুলা, ঠিক আছে। আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের জন্য হাইলাইট করে দিই। ঠিক আছে, ওকে। আসো আরেকটা ম্যাথ আমরা দেখি কি বলা হয়েছে, রাফি মেজার্ড হিজ ওয়েট অন আর্থ ইউজিং এ ওয়েইং মেশিন। সে পেলো তার আর্থের ওয়েটটা হচ্ছে 588 নিউটন। অ্যাট দ্য টপ অফ আ মাউন্টেন হি মেজার্ড হিজ ওয়েট এগেইন। একটা মাউন্টেনের চূড়ায় গিয়ে সে করলো, সে পেলো 480 নিউটন। ওয়েন রাফি টোল্ড টু হিজ ফ্রেন্ড শাফি, শাফি সেড দ্যাট হি কুড ডিটারমাইন দ্য হাইট অফ দ্য মাউন্টেন ইউজিং দিস ওয়েট মেজারমেন্টস। তো এখানে বলা হচ্ছে কি, হোয়াট হাইট ডিড শাফি ক্যালকুলেট ফর দ্য মাউন্টেন, দ্যাট ইজ যেই মাউন্টেনটা আছে যেটার উপরে শাফি উঠলো সেটার কি কত বলতো, হাইটটা কত, সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা দেখি আমরা কি শিখলাম। আমরা শিখলাম জি এইচ বা এটাকে আমরা জি প্রাইম দিয়ে লিখতে পারি, জি প্রাইম বাই জি, এটা হচ্ছে আমাদের আর্থের রেডিয়াসে যে জিটা, সেটা সারফেসে যে জিটা, ইকুয়াল টু কি পড়েছি আমরা, আর বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। কিন্তু ভাই আমাকে তো জি দেওয়া নেই, আমাকে তো দেওয়া আছে ওয়েট। কোনো সমস্যা নেই, আমি কি দুই পাশে দুইটা এম নিয়ে আসতে পারি, অবভিয়াসলি আসতে পারি। ম্যাথ তো আর চেঞ্জ হবে না, ওয়েট চেঞ্জ হয়, রাইট? সো ম্যাথ এম জি প্রাইম এম জি, এটাকে কি আমি সুন্দর মতো লিখতে পারি, ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। ডেফিনেটলি আমরা লিখতে পারি। এখান থেকে আমার কি করতে হবে বলতো, এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এটা তোমাদের পড়া থাকলো, আমি জাস্ট বসায় দিচ্ছি, তোমরা হচ্ছে ভ্যালুটা করবা, হ্যাঁ ভ্যালুটা তোমরা বের করবা। 588 বাই 480 আমি সবই বসায় দিব, তোমরা খালি ক্যালকুলেশনটা করবা। আর কত এখানে বলে দেওয়া নাই, আর বলে দেওয়া দরকার নেই, আমরা জানি যে 6400 কিলোমিটার, রাইট? অথবা আমরা কি লিখতে পারি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বা 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 as it is 6.4 into 10 to the power 6 plus h এর স্কোয়ার। ওকে, সো এ হচ্ছে আমাদের ব্যাপার। এখান থেকে কি হবে, এখান থেকে আমরা h এর একটা ভ্যালু পাবো, কেমন? ওকে।